যারা দীর্ঘদিন সাফার করছেন, শরীরে নানা যন্ত্রণা ভোগ করছেন, দেখা যাচ্ছে একটি বাত ব্যথা থেকে আরেকটি বাত ব্যথা ডেভেলপ করেছে, যেমনটি আজকের আপনার তথ্যের মাধ্যমে আমরা জানলাম। কিন্তু বিষয়গুলো নিয়ে কেন শঙ্কিত নয়? সচেতনতার জায়গা আমরা কি করে বৃদ্ধি করতে পারি? সচেতনতার জায়গা প্রথম হচ্ছে আমাদের জীবন আচরণ বা খাদ্যাভ্যাস, এগুলোতে একটা আমাদের পরিবর্তন আনাটা জরুরি। জীবন আচরণের মধ্যে ওজন যাতে না বেড়ে যায়, মেদভুঁড়ি না হয়, বা আমরা বলি যে উচ্চতা তুলনে ওজন না বেড়ে যায়, এবং খাদ্যাভ্যাসে অর্গানিক খাদ্য গ্রহণ করা, অকারণে অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা, মাদকাসক্ত না হওয়া। বিশেষ করে অ্যালকোহল, শহুরে জীবনে অ্যালকোহলের মাত্রা বেশি থাকার জন্য বিভিন্ন জটিলতা হচ্ছে। হ্যাঁ, আবার ধরুন যে খাদ্যে রেড মিট বা লাল মাংসের উপস্থিতি যদি মাত্রাতিরিক্ত থাকে, সেটিও এই বাতগুলোকে উৎসাহিত করতে পারে। তো এগুলো একটা প্রতিরোধের জায়গা রয়েছে। এছাড়া যদি দেখা যায় যে যারা এক্সিস্টিং কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না, তাদের হলো রোগটা নির্ণয় করা। অনেক সময় দেখা যায় যে অনেক রোগী দীর্ঘদিন ধরে পিএলআইডি বলে চিকিৎসা পাচ্ছেন, কিন্তু তার স্পন্ডাইলোবাত রয়েছে। স্পন্ডাইলোবাতের কারণে পিএলআইডি হয়েছে, সরাসরি নয়। তো এরকম আমরা অনেক দেখেছি যে রোগ নির্ণয়ের কারণে জটিলতা হয়। রোগ নির্ণয়টা না হলে সঠিক চিকিৎসা হবে না। তো রোগ নির্ণয়টা করবেন একজন স্পেশালিস্ট চিকিৎসক, এটা করবেন। তো সেভাবে উপস্থিত হবেন, এবং সেই লক্ষণগুলো, যেখানে আপনার অস্থিসন্ধির ব্যথা যেখানে হোক না কেন, এটি আপনি দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে খাওয়ার প্রবণতাটা এটা সঠিক নয়, বা স্টেরয়েড কিনে খাওয়ার প্রবণতাটা সঠিক নয়। এটা আপনার অভ্যন্তরীণ অঙ্গগুলোকে হানি করতে পারে। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা স্টেম সেল, টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ নিয়ে এসেছে, এবং স্টেম সেল ব্যতীত অনেক কম খরচেও আমরা বলে থাকি যে আমরা রিজেনারেটিভ মেডিসিনের অনেকগুলো অংশ রয়েছে, রক্তজাত পদার্থ রয়েছে, আমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারি, যেগুলো সবগুলোই রক্তজাত, বোন ম্যারো, অস্থিমজ্জা থেকে, চর্বি থেকে। এগুলো কিন্তু অধিকাংশ চিকিৎসা, এগুলো আমরা বলবো যে বাংলাদেশের মধ্যে এটা সর্বনিম্ন, তৃতীয় বিশ্বের দেশে সর্বনিম্ন খরচে দেওয়া সম্ভব হচ্ছে। এটা আসলে রোগীদের জন্য একটা বলবো ভালো খবর। নিশ্চয়ই। তো স্যার, এই যে বলছিলেন যে সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে গিয়ে শনাক্তকরণ করা প্রয়োজন, সুনির্দিষ্ট চিকিৎসক কারা বাত ব্যথার জন্য? আমরা কিন্তু অনেকে জানি না সেটি। অনেকে মেডিসিন স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, অনেকেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে দীর্ঘ সময় পরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাচ্ছেন। একটু যদি আমরা সচেতন করি। দেখুন যে এটা ডিপেন্ড করে যে ব্যথা তো আসলে পেইন মেডিসিন অনেক ভাস্ট একটা সাবজেক্ট। তো পেইন মেডিসিনে ব্যথা নিয়ে তো তারা আসবেন, তো ব্যথার কারণটা ভিন্ন। তো সেক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা কোন চিকিৎসকের কাছে যাবেন প্রধানত, এটার জন্য লক্ষণের সচেতনতা। যেমন ধরুন যে যদি এমন হয় যে বিশ্রাম নিলে ব্যথা বেড়ে যাচ্ছে, হাতের বা পায়ের ছোট ছোট গিরাতে ব্যথা হচ্ছে, তখন কিন্তু আপনার রিউমাটোলজিস্ট ছাড়া আর আপনার গত্যন্তর থাকবে না। আবার ধরুন লুপাস হয়ে গেছে, নারীদের বিশেষ বাত লুপাস হয়ে গেছে, আপনার ত্বকে র্যাশ হয়, রোদে গেলে র্যাশ হয়, আপনার গর্ভপাত হয়, আপনার মুখে ঘা হয়, ঠিক আছে, অকারণে গর্ভপাত হয়। তো এগুলো লুপাস হলে আপনার রিউমাটোলজিস্ট ছাড়া আপনার গত্যন্তর থাকবে না। আবার ধরুন যদি কোনো কারণে কোনো ফ্র্যাকচার বা কোনো লিগামেন্টের জটিলতা হয়েছে, লিগামেন্টের জটিলতা হলে আপনি অর্থোপেডিক ডক্টর, রিউমাটোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে পেন মেডিসিন যারা ডিল করে, রিউমাটোলজিস্ট, পেন অর্থোপেডিশিয়ান এবং ফিজিক্যাল মেডিসিন, এই তিন গ্রুপের ডক্টর সাধারণত ব্যথা বিজ্ঞানের প্রধান চিকিৎসক হিসেবে বিবেচিত। এবং এক্ষেত্রে জটিলতাগুলো রোধে অবশ্যই রিউমাটোলজিস্ট কিংবা আপনার দেওয়া পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।